হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোড, যেখানে আমরা আপনাদেরকে স্টাডি ইন সুইডেন সম্পর্কে আলোচনা করব। তো বাংলাদেশে যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই এই এপিসোডটি খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের সাথে যোগ করেছেন সুদূর স্টকহোম থেকে স্টকহোম ইউনিভার্সিটির স্টুডেন্ট আবু উমাইর জিহান। হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড হি ইজ আ ওয়েল উইশার। তো বাংলাদেশে যত প্রসপেক্টিভ স্টুডেন্টস আছেন যারা সুইডেনে মাস্টার্স বা হায়ার এডুকেশন নিতে ইচ্ছুক, তাদের জন্য আজকের ওয়েবিনারটি খুবই ইফেক্টিভ হবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রোগ্রামটি। তো আজকের প্রোগ্রামের অতিথি আবু উমাইর জিহান। হি ইজ অ্যান iOS developer with industry experience building iOS applications. He specializes in Swift and has professional experience working with Objective-C. He also has experience working in Android development. He is currently studying at Stockholm University in Sweden. His program is Masters in Computer and System Science. He also completed Bachelor's of Science in Computer Science and Engineering from American International University, Bangladesh, AIUB. He is currently working in Sync, a Swedish company, as an iOS developer. তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন আজকের আমাদের অতিথির ক্রিডেন্সিয়ালস সম্পর্কে। তো একজন কারেন্টলি স্টাডিং স্টুডেন্টের কাছ থেকে যদি আপনারা পরামর্শ, সাজেশন পান, দেন ইট উড বি বেনিফিশিয়াল ফর ইউ। তো জিহান, কেমন আছো তুমি? ভালো ভালো, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইনটু মাই শো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের প্রসপেক্টিভ স্টুডেন্টসদের কত পরামর্শ বা কি কি করতে হবে, সেই ফিডব্যাক গুলো আসলে একজন রিয়েল লাইফ ইউজারের কাছ থেকে যদি তারা জানতে পারে, কতটুকু এটা বেনিফিশিয়াল হতে পারে তাদের জন্য। তো যেটা হচ্ছিল জিহান, আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করব এবং তোমার লাইফ এক্সপিরিয়েন্স, তোমার লাইফ স্টোরি আমরা শুনবো, যাতে করে আমাদের প্রসপেক্টিভ স্টুডেন্টরা বেনিফিটেড হয়। তো জিহান, তুমি টেল মি সামথিং অ্যাবাউট দ্য জার্নি অফ ইউর স্টকহোম। কি তোমাকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করেছিল স্টকহোম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে? একটু যদি আমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, আমি ব্যাচেলর শেষ করার পরে আমি 5 বছর বাংলাদেশে জব করি। বাট জব করার মাঝখানে আমার আম্মু আমাকে ফোর্স করতো যে মাস্টার্স করো, মাস্টার্স করো, মাস্টার্স করো। বাট মাস্টার্স করার জন্য আমার একটা এম ছিল যে আমি বাংলাদেশে মাস্টার্স না করে আমি বাইরে কোথাও থেকে মাস্টার্স করব। তো পরে সবাই চিন্তা ভাবনা করে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বাট আমার ইচ্ছা ছিল ইউরোপে আমি মাস্টার্স করব। তো ইউরোপ যদি আমি সিলেক্ট করি, দেখতে যাই ইউরোপে অনেক ইউনিভার্সিটি আছে, সব ইউনিভার্সিটি একটা একটা থেকে কম্পারেটিভ সবই ভালো। বাট আমি সুইডেনটা আমার চুজ করার মেইন কারণটা ছিল কয়েকটা রিজন। একটা হচ্ছে আমি ওই কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছিলাম যে কান্ট্রিতে আমি পড়ালেখার পাশাপাশি আমার জবের পার্সপেক্টিভে আমি জব পাবো, এরকম কোন কান্ট্রিটা আমার জন্য বেস্ট হবে। তো ওটা চিন্তা করলে আবার অনেকে বলতে পারে আমার ব্যাকগ্রাউন্ড লাইনে সব কান্ট্রি বেস্ট ইউরোপের মধ্যে। হ্যাঁ, সব কান্ট্রি বেস্ট, বাট সুইডেনে আমার কাছে মনে হয়েছে স্কোপটা অনেক বেশি ছিল, বেশি এখনো আছে। এক, সেকেন্ড হচ্ছে আরো কতগুলো রিজন আছে যে ইউরোপিয়ান সব কান্ট্রি গুলোই ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে খুব ওরা ইম্পর্টেন্স দেয়। তো আমরা হচ্ছে অনেকে ওরা ইংলিশ পারলেও দেখা গেছে মোস্ট অফ দ্য কান্ট্রিতে দেখা গেছে যে ওরা ইংলিশ স্পিকিং করতে চায় না। তো বাট সুইডেন হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে আপনি সুইডিশ ভাষা না পারলেও ইংলিশ দিয়ে আপনি সবার সাথে কমিউনিকেট করতে করতে পারবেন, এবং সুইডিশরা এটাতে হেজিটেট ফিল করে না, কোনো কিছু না। ওরা হচ্ছে ইংলিশে খুবই ফ্লুয়েন্ট, এবং এখন পর্যন্ত আমার প্রায় অলমোস্ট 2 ইয়ার্স এখানটায়। বাট আমার কাছে কখনো মনে হয় না যে আমার সুইডিশ ভাষাটা জানার দরকার আছে, খুব ইম্পর্টেন্স। লাইক না ছাড়লে আমি চলতেই পারবো না এখানটায়। তো এই জিনিসটা আমার কাছে কখনো ফিল হয়নি। তো এইসব জিনিসটা খোঁজ খবর নিলাম। আরো কিছু কিছু রিজন ছিল যে লাইক অন্যান্য সব কান্ট্রির মধ্যে থেকে সুইডেনে একটা জিনিস ডিফারেন্স আছে, যেটা হচ্ছে কি সবাই যারা বাংলাদেশের থেকে পড়তে আসে, পড়ার মাঝখানে তারা কিছুটা হলেও জব করতে আসে। আর আমার টার্গেট ছিল আমি আমার লাইনে জব করব। তো পার্ট টাইম জব করা যায়, আর আমি যদি ফুল টাইম পাই, আমি যদি ম্যানেজ করতে পারি তো খারাপ কি? তো কিন্তু ফুল টাইম কোনো কান্ট্রি অ্যালাউ করে না, এক্সেপ্ট সোফার আই নো সুইডেন বাদে। তো সুইডেনে হচ্ছে আপনি মাস্টার্স এ স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি ফুল টাইম চাইলে জব করতে পারেন। বাট এটা পুরোটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি ফুল টাইম মাস্টার্স এর সাথে সাথে আপনি কেমনে আপনার জবটা ব্যালেন্স করবেন, সেটা পুরো আপনার উপর। আপনি যদি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনি এটা করতে পারবেন। এক, তো আরো কম্পারেটিভলি খুব ইজি ছিল, কারণ আমি তখন জব করতাম। আমার এত কারণ অন্যান্য ভার্সিটি বা অনেক জায়গায় বা ইউরোপের বাইরে অনেক জায়গায় যদি অ্যাপ্লাই করতে হয়, দেখা গেছে যে স্যার অনেক
অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক লেন্দি এবং অনেক ঝামেলার, বাট সুইডেনের প্রসেসটা খুবই সিম্পল, স্মুথ। এবং এইসব কারণে আমি আর কোথাও অ্যাপ্লাই না করে আমি খালি সুইডেনটাকে টার্গেট করে, আমি টার্গেট করার আগেও কিন্তু আমার ইয়া ছিল বলতে পারেন স্টকহোম কেন। আমি সুইডেনে তো আরো অনেক ইউনিভার্সিটি আছে, স্টকহোমে আমার দুটা ভার্সিটি কেটিএইচ এবং স্টকহোম ইউনিভার্সিটি, এই দুটাতে আমার প্রেফার ছিল। আহ তাছাড়াও আরো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, লুন্ড, উপসালা, আরো অনেক ভালো 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 ইউনিভার্সিটি আছে, চার্লস মার্স। মানে এখন জিনিসটা হচ্ছে কি, আমার টার্গেট ছিল আমার জব ফিল্ডটা কোথায় সবচেয়ে বেশি। আমি এই জিনিসটাও আগে অনলাইনে সার্চ করে এসে দেখেছিলাম, যে আমি দেখলাম যে স্টকহোমে আমার জবের অ্যাবিলিটি অনেক বেশি। তো ওই চিন্তা করে আমি স্টকহোমটা সব প্রেফার করি। আর এই দুটো ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুব ভালো। তো আমি কেটেছে আমার ওয়েটিং এ ছিল দেখে আমি আর চান্স না নিয়ে আমি স্টকহোম ইউনিভার্সিটিতে, আমার সেকেন্ড চয়েস ছিল, আমি সাথে সাথে আমি ওয়েটিং এর জন্য আর ওয়েট না করে আমি সাথে সাথে স্টকহোম ইউনিভার্সিটি অ্যাডমিশনটা নিয়ে নিছি। তো এটা ছিল আমার জার্নি, এটাই ছিল আমার মেইন পয়েন্ট অফ ভিউ, লাইক আমি কেন আমি সুইডেনকে চুজ করি, কেন স্টকহোম ইউনিভার্সিটিকে চুজ করি। তো সবাইকে বলবো, কারো কেউ যদি বিদেশে আসতে চায় তাহলে অবশ্যই একটা গোল সেট করে কেন বিদেশে আসবে। কারো থাকে খালি মাস্টার্স করে আমি ব্যাক করে চলে যাবো, অবশ্যই। তো শুধু তখন মাস্টার্স করতে গেলে তখন সে দেখতে পারে কোন ইউনিভার্সিটি কিরকম ভালো, কিরকম কি তার ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা সবচেয়ে বেস্ট, সেভাবে চুজ করে আসতে পারে। আর আমার এখানটায় ভার্সিটির সাথে সাথে আমার এইমটা ছিল আমি এখানটায় জবও করব। আমি বলতেছিলাম আমি একবারে একবার সেটেল হয়ে যাব, আমি সেটেল হতেও পারি নাও পারি, বাট কাহিনী ছিল আমি এখানে জব করব, আমি জবের এক্সপিরিয়েন্স নিব 4 বছর 5 বছর যতদিনই পারি না কেন, আমি আগে একটা জবের এক্সপিরিয়েন্স এখান থেকে একটা নিব, বাইরের একটা এক্সপিরিয়েন্স। তো ওই কারণেই আমি ওইভাবেই টার্গেট করে আমি সুইডেনটাকে সিলেক্ট করা হয় আমার। থ্যাংক ইউ সো মাচ জিহান ফর শেয়ারিং ইউর ভ্যালুয়েবল লাইফ জার্নি উইথ আস। এটা থেকে ডেফিনেটলি প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা আছে দে উইল বি বেনিফিটেড এন্ড উইল গ্যাদার সাম ইনফরমেশন। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছিল যে সুইডেনের একাডেমিক সিস্টেম ভার্সেস বাংলাদেশের একাডেমিক সিস্টেম, তোমার অপিনিয়ন থেকে, এবং বাংলাদেশের স্টুডেন্টরা কিরকম পড়ছে সুইডেনে, সেটার ব্যাপারেও যদি একটু মতামত দিতে। আহ বাংলাদেশি স্টুডেন্টরা সবাই ভালো করতেছে, কম বেশি তো সব ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, আসে। বাট কাহিনী হচ্ছে মোস্ট অফ দেম আমি যত জানি দেখতেছি, আহ, তো সবাই খুব ভালো করতেছে। আহ কিন্তু ভালো মন্দ মিলেই তো একটা দেশ। তো আসে সবাই যে একেবারে 100% ভালো করতেছে তা না, বাট মোস্ট অফ দেম খুবই ভালো করতেছে। এডুকেশন সিস্টেমটা অনেক ডিফারেন্ট, বাট জিনিসটা বলবো যে বাংলাদেশের থেকে আমরা কিছু শিখে আসতেছি দেখেই তো আমরা এখানে এসে পড়ালেখাটা করতে পারতেছি। তো অনেকেই বলে যে বাংলাদেশের পড়ালেখার সিস্টেমটা থেকে এটা সিস্টেম খুব ভালো। অবশ্যই ভালো মন্দ আমি জাজ করব না এইভাবে, আমি জাজ করবো যে আমি ওখানটা থেকে কিছু শিখে আসতে পারছি দেখে আমি এখানটায় মাস্টার্সে অ্যাডমিশন নিতে পারছি এবং আমি এখানে জব করতে পারতেছি। তো এটা হিসাব করলে আমি বলবো যে আমার এইভাবে কম্পেয়ার করা উচিত না যে কোনটা খারাপ কোনটা মন্দ। বাট জিনিসটা হচ্ছে হ্যাঁ, কিন্তু ডিফারেন্স আছে অবশ্যই, ডিফারেন্স আছে। আর এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ। বাট আমি আমার বাংলাদেশে যেরকম মোস্ট অফ দেম ভার্সিটিতে একটা জিনিস থাকে হচ্ছে যে কারিকুলাম সিলেক্ট করে দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা যাবে, সেমিস্টারটা সবকিছু সেট করা থাকে, যে এক্সাম নিবে কি নিবে না নিবে সব সেট করা থাকে। বা বাট কিন্তু আমি এটাও খেয়াল করছি আমাদের ব্যাচেলার পড়ার সময় অনেক কিছু কিন্তু আমাদের টিচারের উপরও ডিপেন্ড করে। টিচার যদি চায় না আমি এক্সাম না নিয়ে আমি অ্যাসাইনমেন্টের উপর জিনিসটা করব, গ্রেডিং করব, সবকিছু করবো, জাজ করব, তো এগুলো সবকিছু ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে। জিনিসটা বাংলাদেশে যেরকম সত্য সেটা এখানটাও সেরকমই, যে এখানকার ফ্যাকাল্টিরা যদি চিন্তা করে না আমি অনলাইনে এক্সাম নিব না, আমি অ্যাসাইনমেন্টের উপরে করব, বাট কারিকুলামটা যেভাবে তার ফ্যাকাল্টিটা যেভাবে সেট করে সেভাবে। এখন এটা সেট করা থাকে, কোন সাবজেক্ট হচ্ছে পরীক্ষার উপর ভিত্তিতে করে গ্রেডিং হয়, কোন সাবজেক্ট অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে হয়, কোন সাবজেক্ট ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট থাকে, কোন সাবজেক্টে গ্রুপ করে অ্যাসাইনমেন্ট থাকে, কোন সাবজেক্টে বোথ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, এক্সাম থাকে, ইন্ডিভিজুয়াল ক্রেডিং থাকে, ক্রেডিট থাকে, ক্রেডিং এর উপর গ্রেডিং হয়। তো এইভাবে হচ্ছে এটা ডিফারেন্ট, বাট হ্যাঁ, আমি দুটাকেই ভালো বলবো। ওকে, তো এনি সর্ট অফ বায়াসনেস যেটা টিচারদের কাছ থেকে বাংলাদেশি স্টুডেন্টসরা অথবা ফরেন স্টুডেন্টসদের কাছ থেকে বাংলাদেশি স্টুডেন্টসরা ফেস করে, এরকম কোনো বায়াসনেস কি কোনো কিছু দেখা পড়ে চোখে? আহ
স্টুডেন্টদের হিসেব করে যদি আমি বলবো টিচার ভার্সিটি ফ্যাকাল্টির মধ্যে, অবশ্যই এটা হয় না। কারণ জিনিসটা, আর এটা সুইডেনের কথা বললে তো আমি বলবো সুইডেনে এটা পসিবলও না। কারণ ওরা হচ্ছে আহ এইসব জিনিস কখনোই টলারেট করে না। সুইডেন লতেও এটা টলারেট করে না। তো এটা কারো পক্ষে সম্ভব না এই জিনিসটা করা। অ্যাটলিস্ট আমি সুইডেনে আছি দেখে আমি সুইডেনটা বলতে পারবো, আর অন্য কান্ট্রি যারা না বলে। বাট সুইডেনে হচ্ছে এই জিনিসটা কখনোই পসিবল না। হ্যাঁ, এখন যদি এটা বলি যে রেসিজম আছে কিনা, না কোনো রেসিজমও নাই, কোনো কিছু নাই, বা আমি এখন পর্যন্ত ফেস করি নাই। হালকা পাতলা কিছু ফেস করা যেতে পারে, সেটা হচ্ছে এই স্টেশনে থাকার সময় বা হট, আমি 2 বছরের মধ্যে আমি একবার বা দুইবার আমি ফেস করছি, তাও ওরকম না, খালি সেকেন্ডের জন্য। লাইক আমি সুইডিশ বলতে পারি না, খুবই বয়স্ক মানুষ। তো তারা হচ্ছে বয়স্কদের আমি এই জন্য জাজও করবো না, কারণ বয়স হয়ে গেলে একটা অবস্থায় মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে, তো জিনিসটা এরকম ছিল আমার উপর যে আমি সুইডিশে কথা বলতে পারি নাই। তো আমাকে কিছু আস্ক করছিল, বাট আমি সেটা বুঝি নাই কি আস্ক করছে। আমি বলছি আমি সুইডিশ পারি না। তো তখন আহ, একটা রিয়াকশন দিয়ে, ফেসের উপর রিয়াকশন দিয়ে সে অন্যদিকে চলে গেছে। বাট জিনিসটা হচ্ছে এইটাকে দিয়ে একটা কান্ট্রিকে জাজ করা উচিত না। আর জিনিসটা হচ্ছে, আর ওই মানুষটাকেও জাজ করা উচিত না আমি এই কারণে বলবো, কারণ ওই মানুষটা যেহেতু বয়স্ক ছিল, একটা এজ অবস্থায় হচ্ছে সবারই একটু মানে মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, সবাই সবকিছু টলারেট করতে পারে না। তো এই কারণে ওইটাকেও আমি জাজ করতে চাই না। তো এটাই তো আমি বলবো যে এখানটায় ওরকম কোনো কিছু নাই। আর আর ওপেনলি কেউ কাউকে বায়াসনেস বলে বা রেসিজম বলে বা কোনো কিছু করতে পারবেন না, এটা লতেও নাই। কারণ এটা করলে তার মানে তার উপরকে যদি কেউ কমপ্লেন করে, তার উপর একটা স্ট্রিক্টলি রিয়াকশন দেওয়া হয়। সেটা যেটাই হোক, কেউ সুইডেনে আমি একটা কথা বলবো, টিচার যদি চায় কারো উপর ফোর্সও করতে পারে না, বাট কোন উপর মেন্টাল স্ট্রেসও দিতে পারবে না। যদি টিচার এরকম কোনো টাস্ক দেয়, যে কাজ দিল, যে কাজের কারণে টাইম শর্ট, মেন্টাল স্ট্রেস পড়তেছে স্টুডেন্টদের উপর, সেটাও টিচারের রাইট নাই। সেইটা যদি স্টুডেন্ট যদি কমপ্লেন করে দেয়, তাহলে টিচারের সমস্যা হবে। কারণ মেন্টাল স্ট্রেস কে ওরা অনেক বড় ভাবে দেখে সুইডেনে, বাট এসব কিছুতে সুইডেনকে ইকুয়ালিটি খুব ভালোভাবে মেনটেন করা হয়। তো আমি আজ পর্যন্ত ফেস করি না, এবং আমার কাছে মনে হয় না বায়াসনেস আছে। অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে তো নাই, জীবনেও না, আমি এখন পর্যন্ত ফেস করি নাই। এমনকি ওয়ার্ক লাইফেও এই জিনিসটা আমি কখনো ফেস করিনি। আমি এখানটায় 1.5 বছর ধরে কাজ করতেছি, তো আমি ওয়ার্ক লাইফেও আমি কখনো এই জিনিসটা ফেস করিনি, বায়াসনেস বা কোনো কিছু। ওয়াও, ফ্যান্টাস্টিক সাম ইনফরমেশন আমরা তোমার কাছ থেকে পেলাম। ডেফিনেটলি আমাদের প্রসপেক্টিভ স্টুডেন্টসরা বেনিফিটেড হবে। স্কলারশিপ অপরচুনিটিস, এটা খুবই একটা প্রাইমারি কোয়েশ্চেন এন্ড কনসার্ন থাকে মোস্ট অফ দা বাংলাদেশি প্রসপেক্টিভ স্টুডেন্টস এর জন্য। তো স্টকহোম ইউনিভার্সিটিতে কি কি স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি থাকতে পারে, সেটা নিয়ে যদি কিছু বলতে। সোফার আমি দুইটা স্কলারশিপের কথা বলতে পারবো, দুইটা স্কলারশিপ সম্পর্কে আমি জানি। ফার্স্ট স্কলারশিপ হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ একটা স্কলারশিপ, সেটা হচ্ছে এসআই স্কলারশিপ। এটা স্টকহোম ইউনিভার্সিটির উপর বেস না, এটা পুরো সুইডেনের উপর বেস করে স্কলারশিপ। তো এই স্কলারশিপ পাওয়াটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। লাইক আপনাকে লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকতে হবে জবের, তারপরে হচ্ছে সিজিপিএ ভালো, সবকিছুর উপর, তারপর মোটিভেশন লেটার, কেন এই জিনিসটা পাওয়া উচিত, এইগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করার পরে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিটেড হয়, মানে চান্স পেয়ে যায় ইউনিভার্সিটিতে, তখন সে অ্যাপ্লাই করতে পারে। তার আগে আগে সে এই এইটার জিনিসটা হচ্ছে কি, পার্সেন্টেজটা খুবই কম পাওয়ার। কারণ এটা পুরো ওয়ার্ল্ডের থেকে যেটা হয়, ওরা খুব আমার জানা মতে 1 থেকে 2% বোধ হয় অ্যাপ্লিকেশনের মধ্যে ওরা সিলেক্ট করে যাদেরকে এসআই স্কলারশিপটা দেয়। আর এসআই স্কলারশিপের বেনিফিটটা হচ্ছে টিউশন ফি ফ্রি। উল্টা এটা গভর্নমেন্টের স্কলারশিপ, সুইডিশ গভর্নমেন্ট থেকে স্কলারশিপটা দেওয়া হয়। এবং মান্থলি 10,000 ক্রাউন, যেটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে অ্যারাউন্ড 1 লাখ টাকার মতো মানুষ প্রতি মাসে সে তার হাত খরচের জন্য পাবে। হাত খরচ বলতে বাসা ভাড়া, হাত খরচ, লিভিং এক্সপেন্স সবকিছু মিলায় তার এই টাকাটা সে পায়, প্রতি মাসেই সে পাবে। তো এটা খুবই ভালো তার জন্য। এখানটা এসে পার্ট টাইম জব করার জন্য বা কোনো কিছুর জন্য কোনো কিছু করা লাগতেছে না। সে খালি পড়ালেখার উপর ফোকাস থাকতে পারে, সে আদার্স অ্যাক্টিভিটিস এর উপর ফোকাস থাকতে পারে, সে পড়ালেখার পাশাপাশি সুইডেন এক্সপ্লোর করার উপর ফোকাস থাকতে পারে,
সবকিছুই। কারণ আমি এখানে বলবো না কেউ আসলে খালি পড়ালেখাই করো, অবশ্যই একটা নতুন দেশে আসতেছে, ইউরোপে আসতেছে, এক্সপ্লোর করাটা উচিত। এই এক্সপ্লোর করতে গেলে অনেক কিছু শেখা যায়, তো এগুলো করা উচিত। তো এগুলোতে তারা ফোকাস দিতে পারে। অনেকেই থাকে যে এখানে আসার পরে জব খোঁজার চেষ্টা করে, তো দেখা যায় যে স্টাডি এবং জবের পাশাপাশি অন্য অ্যাক্টিভিটিসে তারা ফোকাসটা অতটা করতে পারে না। বাট এসএ স্কলারশিপ পাইলে সেটা খুব মানে খুবই ইজি হয়ে যায় তাদের জন্য করা। আর সেকেন্ড স্কলারশিপ যেটা বলো সেটা হচ্ছে ভার্সিটি থেকে স্কলারশিপ দেয়। ভার্সিটি স্কলারশিপে মোস্ট অফ দেম ভার্সিটিতে যেটা থাকে, বলবো ভালো ভালো ইউনিভার্সিটিতে যেরকম থাকে, যে ওদেরকে র্যাঙ্কিং এ 1 নম্বরে রাখতে হয় চুজ করার সময়। ওদের একটা ক্রাইটেরিয়া দিয়েই দেয় যে আমরা যখন 4টে ইউনিভার্সিটি চুজ করি, 4টে ইউনিভার্সিটির মধ্যে থেকে ওদের ইয়া থাকে যে ওদেরকে আমরা ফার্স্ট র্যাঙ্কিং এ রাখবো। তো ফার্স্ট র্যাঙ্কিং এ রাখার পরে যদি আমি ওদের ভার্সিটিতে যদি অ্যাডমিটেড হই, তখন আমি ওদেরকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো অন্যরাও অ্যাপ্লাই করবে। সবাই অ্যাপ্লাই করার পরে ভার্সিটি তখন সবার প্রোফাইল দেখার পরে যাকে মনে হবে যে তারা স্কলারশিপটা দিচ্ছে তাকে স্কলারশিপটা দিবে। অবভিয়াসলি রেজাল্ট এবং মোটিভেশন লেটার সবকিছুর উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে ওরা এই স্কলারশিপটা দেয়। এই স্কলারশিপটা অনেক রকম, 25% থেকে শুরু করে 100% স্কলারশিপও হতে পারে। 100% স্কলারশিপ আমার টিউশন ফি দেওয়া লাগতেছে না, আমার পড়ালেখা ফ্রি। বাট এখান থেকে পড়ালেখাটা ফ্রি হচ্ছে, বাট ওই প্রতি মাসে যে গভর্নমেন্টের থেকে যে টাকাটা পাওয়া যেত সেটা এখান থেকে পাবে না, তাকে লিভিং এক্সপেন্স তাকে নিজেরটা নিজেই বিয়ার করতে হবে। টিউশন ফিটা তার দেওয়া লাগবে না। তো এই দুটো স্কলারশিপ সম্পর্কে আমি বলতে পারবো, কারণ এই দুটো স্কলারশিপ সম্পর্কে আমার আইডিয়া আছে। আর স্কলারশিপ থাকতে পারে, আমি ঠিক এটা শিওর না, তো আমি এটা বলতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ জিহান, অনেক কিছু জানতে পেরেছি তোমার কাছ থেকে। তো আমি পরবর্তী যে কোশ্চেন করবো এটা খুবই ট্রিকি কোয়েশ্চেন, এবং এটা সবাই আসলে জানতে চায়, আহ, যে পড়াশোনার সময় জব এবং আফটার স্টাডিজ জব প্লাস হচ্ছিল ওয়ার্ক পারমিট, এগুলোর বিষয়ে যদি তুমি কিছু বলতে স্টকহোমের পার্সপেক্টিভে। হ্যাঁ, তো জবটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জবটা হচ্ছে কি, লাইক সুইডেনে জব মার্কেটটা অনেক হিউজ, প্রচুর জব। বাট প্রবলেমটা হচ্ছে, এটা অবশ্যই সবাই জানে, সুইডেনটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না। ওরা ইংলিশে খুবই ফ্লুয়েন্ট, ওরা ইংলিশ সবাই পারে ভালো। তো তারপরে ওরা ইংলিশ স্পিকিং কান্ট্রি না, ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইডিশ। তো মেইন জিনিসটা হচ্ছে কি, আহ আমি যেটা বলবো, আমি একটু জানি যে আমার মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা এই লাইন গুলোতে সাধারণত দেখা যায় কি যে সুইডিশ ল্যাঙ্গুয়েজটা লাগে না, দরকার লাগে না, ভাষাটা দরকার লাগে না। তো ইংলিশটাই হচ্ছে সবচাইতে মেইন ভাষা। ওরা মানে এই জব জব সেক্টরে অফিসে ওরা হচ্ছে ইংলিশ ভাষা দিয়ে ওরা কমিউনিকেশন করে। তো এই জন্য সুইডিশ ভাষাটা দরকার লাগতেছে না। বাট আমি যদি অন্য লাইনে বলি, তাহলে সুইডিশ ভাষা খুবই ইম্পর্টেন্ট। সুইডিশ ভাষাটা যদি জানে, তাহলে তার জবের অভাব হবে না এখানটায়, সুইডেনে। তো এখানটায় হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থেকে যায় অন্যান্য মানুষের জন্য। বাট আমি এটা বলবো না যে সুইডিশ ভাষা ছাড়া কেউ জব পাবে না। আমি এটাও দেখছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সুইডিশ ভাষা পারে না, বাট সে সেলস এ, মার্কেটিং এ ভাষা ছাড়া জব পেয়ে গেছে। এবং সুইডেনে আসার উইদিন 1 মান্থ সে জব পেয়ে যায়। তাও বা আবার কোথায়, ফুডোরা, যেটা আমরা বাংলাদেশে বলি ফুড পান্ডা, ফুডোরাতে সে জব পাওয়া যায়। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে কি যে এটাই এখন তার মধ্যে ক্যালিবার ছিল। সে তার ইন্টারভিউতে যে ম্যানেজার ছিল তাকে কনভিন্স করতে পারছে যে তার কাছে ভাষাটা তার জন্য ব্যারিয়ার না। আহ, তার কাছে এক্সপিরিয়েন্স আছে, সে ভাষা ছাড়াও সে কিভাবে করতে হবে সেটা সে এক্সপ্লেন করতে পারছে, সেটা সে বুঝাইতে পারছে, এই কারণে সে জবটা পেয়ে গেছে। বাট অন দ্য আদার হ্যান্ড যদি এইভাবে বলি, অনেকের দেখা গেছে যে সুইডিশ ভাষা তার সিভিতে বা রেজিউমে দেওয়া নাই দেখে তাকে নাও ডাকতে পারে, বাট ওকে ডাকছে। তো এই জিনিসটা হচ্ছে কাহিনী। তো এই সব জিনিসটা হচ্ছে ইয়া না। বাট বাট পার্ট টাইম যদি কেউ জব করতে চায়, লাইক থাকে রেস্টুরেন্টে জব করে বা অন্যান্য জায়গায়, তো এইসব জায়গায় অনেক জায়গায় দেখা গেছে সুইডিশ ভাষা চায়, অনেক জায়গায় সুইডিশ ভাষা ছাড়াও জব করতে পারে। যদি কেউ ক্যাশিয়ারে জব করতে চায়, অবভিয়াসলি মোস্ট অফ দেম এর রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে সুইডিশ ভাষাটা জানা থাকা। বাট ক্যাশিয়ারে যদি জব করতে না চায়, বাট যদি ফ্রন্টে জব করা না লাগে, যদি কারোর সাথে কমিউনিকেশন করা না লাগে, তাহলে সাধারণত সুইডিশ ভাষাটা জানা লাগে না, ইংলিশ জানলেও তারা জবটা দিয়ে দেয়।
হ্যাঁ, এই করোনার কারণে মাঝখানে একটু ক্রাইসিস গেছে এইসব জবের ক্ষেত্রে, বাট এখন পুরোটা রিকভার করে ফেলছে। তো এখন মানুষ জব পাচ্ছে, জবের ফিল্ড অনেক খালি আছে। তো জবের কোনো সমস্যা নাই। আর ফুল টাইম জব আমি তো আগেই বলছি, সুইডেন একমাত্র কান্ট্রি আমার জানা মতে সোফার যে স্টুডেন্ট থাকা অবস্থায় ফুল টাইম জব করা যায়। আর ওয়ার্ক পারমিটের জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমার আরেকটা রিজন ছিল যে আমার সুইডেনে আসার। কারণ ওয়ার্ক পারমিটে চলে গেলে সুইডেনে টিউশন ফি দেওয়া লাগে না, ফ্রি। তো এটা হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল। আর ওয়ার্ক পারমিট পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে জব পাওয়ার রিকোয়ারমেন্ট না এটা। ওয়ার্ক পারমিট পাওয়ার রিকোয়ারমেন্ট আপনাকে 30 ক্রেডিট মিনিমাম কমপ্লিট করতে হবে। তো দ্যাট মিনস লাইক আপনি ফার্স্ট সেমিস্টারে ফুল ক্রেডিটটা যদি ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট করে ফেলতে পারেন, আপনার হাতে যদি তারপর জব থাকে, তাহলে সেকেন্ড সেমিস্টারে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আর যদি ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করতে না পারে, 30 ক্রেডিট পায়, লাইক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে কোনো কারণেই হতে পারে, তখন আপনি সেকেন্ড সেমিস্টার দিয়েও আপনি কভার করতে পারেন। তো 30 ক্রেডিট কমপ্লিট হয়ে গেলে আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। অবভিয়াসলি আপনার একটা জব থাকতে হবে এর জন্য। জব থাকতে হবে এবং আপনার কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য উইলিংলি অ্যাপ্লাই করবে আপনার জন্য, সেটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 30 ক্রেডিট কমপ্লিট করা। থ্যাংক ইউ সো মাচ জিহান। আমরা তো যেটা জানি যে আসলে হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে পারলে ইটস আ ভেরি গুড অপরচুনিটি ফর এভরি প্রসপেক্টিভ স্টুডেন্ট যে তারা তাদের টিউশন ফিটা ওয়েভ পেয়ে যাবে। কিন্তু সে কোনো ব্যারিয়ারের কারণে তারা ওয়ার্ক পারমিটটা এখনো উইথহেল্ড রইলো বা পেলো না, হ্যাঁ, ইন দ্যাট কেস সুইডেনে যেহেতু মাস্টার্স গুলো বা বড় ইনটেক গুলো হচ্ছে 2 বছরের, তো সেই ক্ষেত্রে সেকেন্ড সেমেস্টার পর্যন্ত সে ব্যাকআপ থাকলো। হোয়াট অ্যাবাউট দি থার্ড সেমেস্টার? তারা কি থার্ড সেমেস্টারের টিউশন এক্সপেন্স গুলো কি বিয়ার করতে পারবে কাজ করে? ইজ ইট পসিবল? ফ্র্যাঙ্কলি স্পিকিং, একেবারে বলবো না যে পসিবল না, কারণ আমি দেখছি অনেকে করছে। ঠিক আছে, তারা খুবই হার্ডওয়ার্কিং ছিল দেখেই তারা করতে পারছে। তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। তো জিনিসটা হচ্ছে, এটা খুবই কষ্টকর। জিনিসটা হচ্ছে আপনাকে জব করতে হয় এবং এসে আবার পড়ালেখাও করতে হয়। আর এই জিনিসটাই এখন যদি আপনি পড়ালেখার উপর ওইভাবে ফোকাসটা একটু কম দেন, তাহলে হয়তো বা পসিবল। তো তখন আবার অনেক সময় থাকা যায় যে ক্রেডিট যদি ঠিকমতো কমপ্লিট না করা হয়, তখন দেখা গেছে যে ভিসার এক্সটেনশনের জন্য আবার প্রবলেম করে। মিনিমাম রিকোয়ারমেন্ট যদি কমপ্লিট না করেন, তাহলে হচ্ছে ভিসা এক্সটেনশনটা হয় না। তো অনেকে দেখা গেছে মিনিমাম রিকোয়ারমেন্টটাও যদি কমপ্লিট করতে না পারে, তখন এই প্রবলেম গুলা অ্যারাইজ হয়। বাট আপনি যদি দুইটা ব্যালেন্স করে চলতে পারেন, অনেক কষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট বলতে আসলে অনেক কষ্ট হয়ে যাবে, যেটা মুখে বলাটা একটু এক্সপ্লেন করতে পারবো না, মুখে বলে এটা ফিল করতে হবে। তো জিনিসটা হচ্ছে, বাট হ্যাঁ পসিবল, বাট অনেক টাফ সিঙ্গেল পার্সনের জন্য। এখন যদি দুইজন পার্সন মিলে করে, তাহলে অনেক সময় হয় কি যে দুইজন পার্সন যদি হাজবেন্ড ওয়াইফ থাকে, স্পাউস থাকে, তখন হয় যে আহ খাবার খরচটা খুব একটা বেশি হয় না আরেকটা পার্সনের জন্য। বাট লিভিং এক্সপেন্সটা তারা যদি দেখা গেছে একই বাসায় থাকলে, আহ তো একটা রুমের মধ্যে দেখা গেছে যে একটা বাসার মধ্যে একটা পার্সন থাকলেও যে ভাড়া দেওয়া লাগতেছে, আর দুইজন থাকলেও সেম ভাড়াই দেওয়া লাগতেছে। তো ওইখানটা টাকাটা সেভ হয়ে যায়। তো ওইখান থেকে দেখা গেছে যে দুইজন পার্সন জব করলে তখন দেখা গেছে যে পারা যায় আহ এই টাকাটা কালেক্ট করা। বাট অনেকে আবার যেটা করে বাংলাদেশিরা, যে শেয়ার করে থাকে রুম, ওইখানেও টাকাটা সেভ হয়। তারপরে বা এইভাবে টাকা সেভ না করলে তখন আবার পারা যায় না, তখন টাকাটা সেভ করতে হয় খুব কষ্ট করে। এবং লাক্সারিয়াস ভাবে থাকাটা চিন্তা করা তো ইম্পসিবল। যদি আমি চিন্তা করি যে আমি টিউশন ফির জন্য আমি টাকাটা করব, জমাবো, সেভ করব, তখন হচ্ছে খুবই হিসাব করে চলতে হবে, তাহলে পসিবল। অনেক কষ্ট করে চলতে হয়। Would you recommend people to study and live in Stockholm? ওয়াই নট, লাইক স্টকহোম হচ্ছে খুবই ভালো একটা মানে যেটা বলবো যে মাল্টিকালচারাল কান্ট্রি। ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নাই, বাট যেটা শোনা যাচ্ছে যে ওরা এখন পর্যন্ত ছিল না, বাট সামনে আসবে, যে পাসপোর্ট নেওয়ার জন্য যে ওরা সুইডিশ ভাষার রিকোয়ারমেন্টটা ম্যান্ডেটরি করে দিচ্ছে। তো ইন ফিউচারে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। বাট তারপরও
লাইক থাকার জন্য খুবই ভালো, লাইক মেডিকেল ফ্রি, এডুকেশন ফ্রি, বাচ্চাদের পড়ালেখা ফ্রি। হ্যাঁ, ট্যাক্সটা খুবই বেশি, অনেক ট্যাক্স দেওয়া হয়। লিভিং এক্সপেন্স স্টকহোমে খুবই বেশি, অন্য অন্য সবকিছুর জন্য ভ্যাটটাও তুলনামূলক অনেক কান্ট্রির থেকে অনেক বেশি। 25% ভ্যাট নেওয়া হয় এখানটায় প্রতিটা প্রোডাক্টের জন্য। তো এক্সপেন্সিভ একটা কান্ট্রি, বাট ওভারঅল লাইফ স্ট্যান্ডার্ডটা হচ্ছে খুবই বেটার। তো আমি অবশ্যই রিকমেন্ড করব। বাট একটা জিনিস থাকে না, আমি যেটা ফিল করি এটা সবাই ফিল করবে না। জিনিসটা থাকে কি, আমি বাংলাদেশে থাকার সময় যেরকম সবাই এটা ফিল হয় বিদেশ আসবে বিদেশ আসবে, বাট আসার পরে যেটা আমার ফিল হয়, যে আমি ফিল করি বাংলাদেশে যে জিনিসটা ছিল সেই জিনিসটা বিদেশে পাওয়া যাবে না। যেটাই বলে যত যাই বলুক না কেন, লাইক বাংলাদেশে আমরা ফ্রেন্ড সার্কেল যেটা ছিল, একটা আড্ডা ছিল বা একটা ফ্যামিলি, সবাই গেট টুগেদার, সবাই একসাথে যেই থাকা, গল্প করা, একসাথে খাওয়া, এই যে এই জিনিসগুলা বাইরে আসার পরে এই জিনিসগুলা মিস করবে। আসলে মানুষ মিস করবে, যারা মিস করবে না তাদের, আমি মিস করি এই জিনিসটা। তো এই জিনিসটার কারণে মনে হয়, এবং মাঝে মাঝে তো আমার মনে হয় সব ছেড়ে চলে যায়, বাট অনেক বাইন্ডিংস এর কারণে যেতে পারি না এখন। বাট কিন্তু মাঝে মাঝে মনে হয় যে চলে যাই, বাংলাদেশে যাই। বাংলাদেশে ভালো ছিলাম, খারাপ ছিলাম না, এখানেও ভালো আছি, কোনো জায়গায় খারাপ নাই, বাট ওই একটা জিনিসটা মিস করি। তো এই ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে একসাথে, কারণ এখানটায় যত যাই বলে লাইফ স্ট্যান্ডার্ড সবকিছুই ভালো হোক না কেন, বাট সবার কালচার তো ডিফারেন্ট। লাইক এখানটা আসার পরে যতই বলুন না কেন বাঙালি কমিউনিটি, বাট বা এদের সাথে মিশ সবাই এরকম বা যেটা, বাট আমি যেটা বলবো কি, যে সবাই চিন্তা চেষ্টা করে যে এখানকার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে থাকার জন্য। তখন যেটা হয় যে ওই কাজে যাচ্ছে, আসতেছে, বাসায় আসতেছে, রান্না বান্না করতেছে, সব নিজের কাজ নিজে করে, তো তাদের কাছে টাইমটা ওরকম থাকে না। আর একটা জিনিস হচ্ছে যে এক একজন এক এক ফিল্ডে এক এক লাইনে কাজ করে দেখে কাজের ওয়ার্কিং আওয়ারটাও সবার ম্যাচ করে না। তো দেখা যায় যে আমার ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পরে যে আমি কাউকে পাবো সেটা থাকে না। তো ওই রকম ভাবে দেখা যায় যে সবসময় ম্যাচও হয় না। আর একটা জিনিস থাকে যে ভার্সিটির ফ্রেন্ড সার্কেল যারা, বা বাংলাদেশের যে ফ্রেন্ড সার্কেল যেটা থাকে, স্কুলের ফ্রেন্ড সার্কেল, ভার্সিটির ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে এত বছর থাকা, তো এলাকার ফ্রেন্ড সার্কেল, তো এইটা আসার পরে হুট করে ওরকম বন্ডিংস তো কারোর সাথে এইভাবে হয়ে ওঠে না। যত যাই বলি না কেন, একটা বন্ডিংস হলেও ওইটা তো সবাই মিস করে। তো ওই জিনিসটাই মিস করে। আর ফ্যামিলি তো থাকে, বাবা মা মিস করা, কাজিনস মিস করা, আত্মীয় স্বজন মিস করা, সেটা তো থাকেই। সবার অনুষ্ঠান হচ্ছে, আমি এখানে বসে আছি, আমি অনুষ্ঠানে থাকতে পারতেছি না। ওইখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওখানে কোনো গেট টুগেদার হচ্ছে, আমি এখানে বসে আছি, সবাই ওখানে মজা করতেছে, বাট আমি এখানে একা একা আছি। তো ওই জিনিসগুলো ফিল হয়। তাছাড়া বলবো যে হ্যাঁ, কেউ যদি ওইগুলো মানে বেয়ার করে আসতে পারে, যে তাহলে হ্যাঁ, আসো, এখানে সেটেল হও, লাইফের স্ট্যান্ডার্ড খুব ভালো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটাই, নিজেরটা নিজের করে খাইতে হবে। আমি আগে কখনো রান্না করতে পারতাম না, এখন রান্না করতে পারি। তো রান্না খুব একটা ভালো হয় না, মোস্টলি সেজন্য বাইরের থেকে খাওয়া হয় আমার। কিন্তু ওই যখন যখন মনে হয় যে আমি রান্না করে খাবো, তখন রান্না করে খাই। নিজের খাওয়াই নিজেরই ভালো লাগে না, তাই আমি আর মানুষকে দাওয়াত দেই না যে আমার রান্না এসে খাওয়া যাও। তো এটাই হচ্ছে কাহিনী, রান্না শিখতে হবে। অনেক অনেক ইনসাইটস শেয়ার করলা, যেগুলো আসলে বাংলাদেশের প্রসপেক্টিভ স্টুডেন্টস এর কাজে লাগবে। আমি যেটা জানতে চাই যে বাংলাদেশি কমিউনিটি নিয়ে তুমি কথা বলেছো, তো সুইডেনে বাংলাদেশি কমিউনিটি কিরকম? এবং এছাড়া আমার আরো একটি এটার সাথে একটা প্রশ্ন যুক্ত করে দিতে হচ্ছে যে প্রচুর স্ক্যামার্স রয়েছে ইন এভরি কমিউনিটি। তো এই স্ক্যামার্সরা তোমার বিভিন্ন ভাবে বিজনেস করতে চায়, ফরজারি করতে চায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশি প্রসপেক্টিভ স্টুডেন্টসরা কিভাবে সেটাকে অ্যাভয়েড করবে, একটু যদি তুমি তোমার অপিনিয়ন শেয়ার করতে। হ্যাঁ, বাংলাদেশ কমিউনিটি অনেক, প্রচুর বাংলাদেশ কমিউনিটি আছে। আর জিনিসটা হচ্ছে যে গুগলে সার্চ করলেই, সরি ফেসবুকে সার্চ করলেই অনেক কমিউনিটি পাওয়া যাবে, বাংলাদেশ কমিউনিটি। বাট আমি প্রেফার করবো, আমি বলবো বাংলাদেশ কমিউনিটির প্রতি এতটা ডিপেন্ডেন্ট না হয়ে, আহ যেহেতু বিদেশ আসতেছে, তো অন্য অন্য কালচারের অন্য অন্য কমিউনিটির সাথেও মিশা, সবার সাথেই খালি বাঙালি কমিউনিটির সাথে টাইড আপ হয়ে থাকলে চলবে না, অন্য কমিউনিটির সাথেও চলতে হবে। তাহলে হচ্ছে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শিখা যায় এখানটায়। যে অনেকে যারা আগে কখনো বিদেশে আসে নাই, বিদেশ লাইফটা কিরকম সেটা বাংলাদেশি কমিউনিটির সাথে থাকলে সবকিছু ওইভাবে জানা যায় না। আর আর সেই জন্য আমি বলবো যে সব কমিউনিটির সাথে মিশতে। আর স্টুডেন্টদের জন্য একটা
প্লাস পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট যখন আসে তখন তাদের ক্লাসে সব কালচারের সব কমিউনিটির মানুষ থাকে। অবশ্যই বলবো খালি গ্রুপ করার সময় বা ইয়া করার সময় যে বাঙালিদের সাথে গ্রুপ করবা বা এটুকু, এটা কখনোই করতে না। অবভিয়াসলি অন্যান্য কালচার অন্যান্য ফ্রেন্ডের সাথে অন্য অন্য মানে ফ্রেন্ড ক্রিয়েট করতে হবে, নেটওয়ার্ক বিল্ড করতে হবে। নেটওয়ার্ক বিল্ড না করলে বিদেশে এসে লাভ নেই। তো নেটওয়ার্ক বিল্ড করতে হবে, নেটওয়ার্কটা ফিউচারে অনেক কাজে দিবে, জব ফিল্ডে হোক সব জায়গায়। এখন না কাজে দিক, 5 বছর পরে কাজে দিতে পারে। তো কমিউনিকেশনটা ঠিক মতো রাখতে হবে। তো সবার সাথে আর সব কালচারে মিশতে হবে। বাংলাদেশের সাথে খালি কমিউনিটির সাথে মিশে কোনো লাভ হবে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর সেকেন্ড হচ্ছে স্ক্যামার। স্ক্যামার হচ্ছে প্রচুর স্ক্যামার আছে। আমি বলবো যে এখানটায় কখনো কারো কথার উপর শুনে অনেকেই বলবে, শুধু স্ক্যামার হিসেবে না, লাইক নর্মালি অনেক ইনফরমেশন শোনা যায় যে এর থেকে এর কানে শুনলাম এটা এরকম, এর কানে শোনা যায় এটা এরকম। মোস্টলি বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই জিনিসটা একটু বেশি হয়, কারণ বাংলাদেশি কমিউনিটির মধ্যে, এটা আমি কাউকে নেগেটিভ করে বলতেছি না, বাট এই জিনিসটা হয় কি সবার মধ্যে সবকিছুর ডিটেলস এ এক্সপ্লেনেশন থাকে না, এরা জানে না, অল্প অল্প করে জানে, দেখা গেছে 20% 30% জানে, সেটাকে নিজের মতো করে এক্সপ্লেন করে বললে জিনিসটা পুরোটাই ডিফারেন্ট হয়ে যায়। তো অনেক সময় তো মানুষের মধ্যে একটা ভুল পার্সপেক্টিভ তৈরি হয়ে যায় অনেক কিছু, অনেক নিয়ম কানুন অনেক কিছু নিয়ে। তো আমি যেটা বলবো, তুমি যেটাই জানো, যেটা সম্পর্কে যদি কনফিউশন থাকে, অবভিয়াসলি যেই বিষয় বা যেই রিলেটেড, তাদের সেই অর্গানাইজেশনকে বা সেই জায়গাটায় কমিউনিকেট করে তাদের কাছ থেকে এক্সাক্ট ইনফরমেশনটা নিয়েই তারপরে আগানোর দরকার, কাজ করা দরকার। আমি যেটা করি, লাইক মাইগ্রেশন ভার্গেট নিয়ে যদি কারো কোনো ইনফরমেশন থাকে, এক মানুষ এক এক ইনফরমেশন দিবে, কোনো দরকার নেই দখলে, তাদের কল করো, তাদেরকে ইমেল করো, যে তাদের সাথে কমিউনিকেশন করে তাদের থেকে। আর তাদের ওয়েবসাইটে ফুল ডিটেলস দেওয়া থাকে সবসময়। অনেক সময় ডিটেলস খুঁজে বাইর করতে একটু কষ্ট হয়, পাওয়া যায় না, সাজানো থাকে না, অনেক সময় হয়ে যায়। অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকে দেখে, অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে সুইডিশ ভাষায় দেওয়া থাকে দেখে অনেকে বের করতে কষ্ট হয়। তাহলে তাদের সাথে কমিউনিকেশন করো, ইংলিশে কমিউনিকেশন করো, তারা ইংলিশে রিপ্লাই দিবে। আহ, তাদের ওয়েবসাইট দেখা গেছে সুইডিশে লেখা আছে, বাট তুমি যদি ইংলিশে কমিউনিকেশন করো তারা তোমাকে ইংলিশে রিপ্লাই দিবে। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট সুইডেনে। তো এইসব কারণে এই জিনিসগুলোর থেকে একটু দূরে থাকতে হবে, যে মানুষের কথার উপর ভিত্তি করে এই করা। আর অনেকেই স্ক্যামার থাকে যে অ্যাকোমোডেশন নিয়ে স্ক্যামিং করে অনেকেই, লাইক বলে এরকম, যারা বিশেষ করে বাইরে থাকে, বাংলাদেশে থাকে, যে এরকম বাসা আছে, আহ টাকা পাঠায় দাও, এটি করো এই বাসায় এরকম, তাহলে আমি বাসা তোমার জন্য রাখবো বা এইসব। তো এই জিনিসগুলা একটু বুঝে শুনে কাজ করতে হবে, যে বুঝা শোনাটা একটু টাফ হয়ে যায় বাংলাদেশে যারা থাকে। বাট জিনিসটা হচ্ছে কি, যে কেমনে বুঝবে বা কেমনে জানবে, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট নিতে হবে। তার পার্সন নাম্বার বলে সবার একটা পার্সন নাম্বার থাকে, লাইক ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি নাম্বার থাকে সুইডেনে, যেটা ট্যাক্স অফিস থেকে দেওয়া হয়। অবভিয়াসলি তার পার্সন নাম্বার এবং তার আইডিটার কপি চাইতে হবে। তার আইডি এবং পার্সন নাম্বার ভ্যালিড কিনা সেটা ভেরিফাই করতে হবে। সেটা ভেরিফাই কোথায় করবো, সেটা স্ক্যাটেফার্গের থেকে ভেরিফাই করা যাবে, মানে ট্যাক্স অফিস থেকে আমি ভেরিফাই করব, তাদের কাছে কমিউনিকেশন করে যে এই পার্সনটা ভ্যালিড কিনা বা এই পার্সনটা কি আছে কিনা। এবং আরো উপায় হচ্ছে যে উম, কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের ওয়েবসাইটের নামগুলো আমার এখন মনে পড়তেছে না, বাট ওয়েবসাইট গুলোতে দেখা গেছে যে সার্চ করলে দেখা গেছে তার নাম, তার অ্যাড্রেসটা কোথায় এবং কি কি, এগুলো সাধারণত চলে আসে, যদি না সে হাইড করে রাখে। তো এবং হাইড করাটাও হচ্ছে পেইড থাকে সাধারণত। সাধারণত সব মানুষ এটা হাইড করে রাখে না, কারণ এটার জন্য আমি যত সোফার আমার আমি মনে আছে, এটার জন্য কিছু একটা অ্যামাউন্ট পে করতে হয়। তাছাড়া এটা ওপেনই থাকে সাধারণত, পুরো পার্সন নাম্বারটা ওপেন থাকে না, বাট পার্সিয়াল পর্যন্ত ওপেন থাকে। আর অ্যাড্রেসটা ফুল নেমটা ওপেন থাকে। তো এই জিনিসগুলো দিয়েও ভেরিফাই করতে পারে, যে নামটা এবং এই আইডিটার ছবি দিয়ে স্ক্যাটার কমিউনিকেশন করে মেইল করেও ভেরিফাই করতে পারে। এই ভেরিফিকেশন করার পরেই কারোর সাথে কমিউনিকেশন করা উচিত। এবং অবভিয়াসলি একটা কন্ট্যাক্ট, একটা পেপার তার নিতে হবে। এবং এই পেপার ছাড়া এখানটায় আমি কাউকে টাকা দিয়ে দিয়েছি, ভার্বাল কোনো কন্ট্যাক্টের এখানে কোনো দাম নাই। এবং সেটা দিয়ে কোনো কাজে আসবে না। পরে যদি ভার্বাল কন্ট্যাক্টের পরে যদি টাকা দিয়ে দিছো, তারপরে সে যদি বাসা না দেয় বা এই করতে না পারে, তাহলে এখানে কেউ কিছু করতে পারবে না, পুলিশও কিছু করতে পারবে না। আর অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমি বলবো যে স্টুডেন্টদেরকে উচিত স্টুডেন্ট অ্যাকোমোডেশন যেগুলো আছে সেগুলোতেই ফোকাস করা, এটাই তাদের জন্য সেফ। স্টুডেন্ট অ্যাকোমোডেশন কিছু কিছু কোম্পানি আছে, যেরকম সুইডেনের জন্য আছে স্টক ট্রিপল এসপি, স্টকহোমের। তো স্টকহোমের জন্য ট্রিপল এসপি, ট্রিপল এসপি থেকে তারা বাসা পাবে। ট্রিপল এসপি তে তারা সবসময় যদি খোঁজ রাখে তাহলে তারা বাসা নিতে পারবে এখান থেকে।
থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি তোমার এই অ্যাডভাইস গুলো আমাদের প্রসপেক্টিভ স্টুডেন্টস এর মনের ভিতরে যে সন্দেহ, সেই সন্দেহটা দূর করবে এবং তারা কোনো স্ক্যামার্স এর পাল্লায় না পড়ুক, সেটাই আমরা আশা করি। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয়ও রয়েছে। তো আমাদের শো একদম আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি তোমার কাছ থেকে কিছু টিপস নিব, কিছু টিপস চাইবো আমাদের প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য যারা সুইডেনে, স্পেশালি ইন স্টকহোম, তারা হচ্ছে পড়াশোনা করতে আগ্রহী। স্টকহোমে শুধু স্টকহোম ইউনিভার্সিটি আছে তাই নয়, আরো কিছু ইউনিভার্সিটি আছে। তো তোমার কি কি পরামর্শ থাকবে প্রসপেক্টিভ ক্যান্ডিডেটসদের জন্য? তুমি যদি তোমার ভাষায় একটু শেয়ার করতে। আমি বলবো যে সবার আগে যেটা আমিও ফেস করি, অ্যাকোমোডেশনের প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম। তো অ্যাকোমোডেশনের জন্য স্টকহোমে যারা আসবে, স্টকহোমের যেগুলো ইউনিভার্সিটিতে যারা এনরোল নিচ্ছে, তাদের জন্য যেটা আছে হচ্ছে ট্রিপল এসপি। তারা গুগল করলে পাবে ট্রিপল এসপি। তো ট্রিপল এসবি তে তারা যেটা করবে, আমি যেটা, এখানে কিউইং সিস্টেম আছে, যতদিন যে কিউতে থাকতে হয়। তো অনেকেই যেটা করে, আমিও যেটা ভুল করছিলাম, আমি সুইডেনে স্টকহোমে পা ফেলার পরে তারপরে আমি অ্যাকাউন্টটা খুলি। তো আমি যেখান থেকে যেদিন থেকে অ্যাকাউন্ট খুলবো, আমার কিউ এর কাউন্টিং ওই দিন থেকে শুরু হবে। তো আমি যদি এটা 3 মাস আগের থেকে খুলে রাখতাম, তাহলে আমি 3 মাসের আমার কিউটা আগায় থাকতো। তো আমি বাসাটা একটু তাড়াতাড়ি পেতাম। তো আমি সবার আগে যেটা বলবো যে বাসার জন্য যখনই দেখতেছে যারা অ্যাডমিশন হয়ে গেছে, যারা এই স্টকহোমে, তারা মানে কন্ডিশনাল অ্যাডমিটেডও যদি হয়, সাথে সাথে তারা জানি 3 মাস আগে ট্রিপল এসবি তে অ্যাকাউন্ট খুলে রাখে। তাহলে যেটা হচ্ছে যে তাদের কিউ ডেটটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তারপরে সুইডেনে আসার পরে, স্টকহোমে পা ফেলার পরে, ট্রিপল স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার হলে তারপরে তার অ্যাকাউন্টটা ভ্যালিড থাকবে। স্টুডেন্ট মেম্বার যদি 3 মাসের পরে না হয়, 3 মাসের মধ্যে, তাহলে তার অ্যাকাউন্টটা আর ওখানটায় লক হয়ে যায়। তো স্টুডেন্ট মেম্বার হয়ে তারপরে সে জানি বাসার জন্য, স্টুডেন্ট ইউনিয়নের মেম্বারটা আসার পর পর জানি হয়ে যায়, মানে আসার সাথে সাথে মেম্বার হওয়ার পরে তারপরে সে ওখানে বাসা সার্চ করা শুরু করে দেয়। প্রথমে তাকে টেম্পোরারি বাসার জন্য একটু সমস্যা হবে। যদি সে ট্রিপল এসবিতে বাসা যদি ওখান থেকে বাংলাদেশের থেকে পাওয়া যায়, তাহলে তো খুবই ভালো। বা যদি না পায়, তাহলে সেটাই হচ্ছে এখানে আসে, জানি তারা তার তাতে এখানে যেটা হয় যে সেভিং হয় মানি। বাইরে থাকতে গেলে অনেক টাকা খরচ হয়। তো ট্রিপল এসবির বাসা থাকলে অনেক চিপে থাকা যায়, এবং জুন জুলাই এখানে রেন্টও দেওয়া লাগে না, কোনো রেন্ট দেওয়া লাগে না স্টুডেন্ট কমিউনিকেশন অ্যাকোমোডেশনে। তো এটা খুবই সেভ করে স্টুডেন্টদের জন্য টাকার দিক থেকে। তো এই জিনিসটা আমি সবার আগে রিকমেন্ডেশন করবো যে অ্যাকোমোডেশনের জন্য ট্রিপল এসপি তে যারা স্টকহোমে আসতেছে এটা মাথায় রাখতে। অন্য জায়গাটা আমি বলতে পারতেছি না, কিন্তু অন্য জায়গাও আছে, অন্য অন্য সিটিতে। বাট সেটা তারা হচ্ছে খোঁজ নিলে তারা জানতে পারবে। সেটা তাদের করা উচিত আসার আগের থেকে। তো থ্যাংক ইউ সো মাচ জিহান। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের অতিথি আবু উমায়ের জিহান। হি ইজ স্টাডিং at Stockholm University and he is also working in Sync, a Swedish company, as a iOS developer. So ডেফিনেটলি দর্শক, যারা আপনারা সুইডেনে পড়তে ইচ্ছুক বা মাস্টার্স করতে আগ্রহী এবং স্টকহোম সিটিতে আসতে ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আজকে টক শো উড বি ডেফিনেট হেল্পফুল। তো আমাদের শো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে আপনাদের ফিডব্যাক জানাবেন, শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আমাদের অতিথি জিহানকে, আমার বন্ধুকে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের শোতে অ্যাটেন্ড করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।